নমস্কার প্রিয় সাথী, পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের পক্ষ থেকে সকলকে সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে এক বিশেষ বিষয়ের জন্য আমি মাঝরাতে লাইভে আসছি। সেটা হচ্ছে গত কয়েকদিন ধরে টানাপোড়েনের পর যে 3টি জেলায় এক বিরাট অংশের পার্শ্ব শিক্ষক শিক্ষিকাদের ভাতা আটকে ছিল, মাইনা হয়নি, সফল হয়েছি। তার কারণ আজকে 3টি জেলাতেই সকলের মাইনায় ঢুকে গেছে। এটা আমাদের একটা সাফল্য। ওখানে আমাদের যে সমস্ত নেতৃত্বরা রয়েছেন, কোচবিহার জেলা থেকে আমাদের পলাশদা, জলপাইগুড়ি জেলায় আমাদের পার্থদা, তাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে এই সমস্যাটার সমাধান করতে পেরেছি। আমরা পুরোপুরি তাদের পাশে ছিলাম, যার ফলে এই কাজটা অনেকটাই সহজ হয়েছে। বিষয়টা আমাদের আগে খুব একটা নজরে আসেনি। 6 তারিখের পর 7 তারিখের পর থেকে আমরা এটা নজর করতে শুরু করি। তো তখনই দেখলাম যে এরকম একটা বিষয় হয়ে রয়েছে। তো সেই সমস্যাটার সমাধান আমরা সকলে মিলে একসঙ্গে করতে পেরেছি। আপনারা সকলেই পাশে ছিলেন, তাই এটা সম্ভব হয়েছে। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে হাই স্কুলগুলোতে বেশিরভাগ স্কুলেই উচ্চ মাধ্যমিকের সিট পড়েছে এবং উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে। একই সাথে পাশাপাশি 11 ক্লাসেরও পরীক্ষা চলছে। এই পরীক্ষার ডিউটি করা নিয়ে পার্শ্ব শিক্ষকদের বিষয়ে পার্শ্ব শিক্ষকদের মধ্যে একটা চরম সাড়া পড়েছে। যে আমরা যে ডাক দিয়েছিলাম পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চের তরফে, যে আহ্বান আমরা আপনাদের কাছে রেখেছিলাম, যে পার্শ্ব শিক্ষকদের যে গভর্নমেন্ট অর্ডার, তার বাইরের আমরা কোনো কাজ করব না, সে বিষয়ে আপনারা ইতিমধ্যেই সারা রাজ্য জুড়ে আপনারা সাড়া ফেলে দিয়েছেন এবং পশ্চিমবঙ্গের বিরাট অংশের স্কুলে আপনারা এটা অংশগ্রহণ করে একটা সাফল্যের জায়গায় পৌঁছতে চলেছেন। আমরা আগের দিনে বলেছিলাম যে হুগলি জেলায় একচেটিয়া এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছে, অন্যান্য জেলাগুলিতেও ব্যাপকভাবে সাড়া পড়তে শুরু করেছে এবং আশা রাখবো আগামী দিনগুলিতেও এভাবেই চলবে। এবং যারা এখনও পর্যন্ত এই কর্মসূচিতে অংশগ্রহণ করেননি, তাদেরকে আমি অনুরোধ করব আপনারা এই কর্মসূচিতে দ্রুততার সঙ্গে অংশগ্রহণ করুন। মাথায় রাখবেন, সময় কিন্তু আমাদের ডিসেম্বর পর্যন্ত। তাই যারা ভাবছেন যে এই কটা দিন চলে যাক, এই মাস দুটো চলে যাক, আমরা জানুয়ারি থেকে শুরু করব, আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের ভুল সিদ্ধান্ত। তার কারণ ডিসেম্বর পেরিয়ে জানুয়ারি আসলেই সরকারের যে মাথা ব্যথা, সরকারের যে সমস্যা, সেই সমস্যা কিন্তু কাটিয়ে উঠতে পারে। আর সেটা যদি কাটিয়ে উঠতে পারে তাহলে পারে কিন্তু আমাদের দাবি আবারও 20 বাও জলে চলে যাবে। সে ফাইল থাকুক আর না থাকুক, যাই হোক না কেন, আমরা চারিদিকেই দেখতে পাচ্ছি যে সদর্থক আলোচনা চলছে, আন্দোলন ঠিক পথেই চলছে। এসপিডি সাহেবও 2.5 ঘন্টা ধরে আলোচনা করছে। তারপরেও পার্শ্ব শিক্ষকদের জন্যে বিভিন্ন রকম কালা নিয়ম সেই এসপিডি সাহেবই বের করছেন। মুর্শিদাবাদ জেলায় দেখেছেন একটা অর্ডার হয়েছে এই বিষয় নিয়েই, পার্শ্ব শিক্ষকদের খুঁজে খুঁজে বের করতে হবে কোথায় কোথায় ড্রপ আউট আছে ইত্যাদি ইত্যাদি। তো আমি জানি না এসপিডি যে আন্দোলনে খুশি হয়, সেই খুশি হয়ে এসপিডি সাহেব এরকম ধরনের আবার অর্ডার কিভাবে করে। খুব মজার বিষয়। আমরা এসপিডি দপ্তরে গেলে 10 মিনিটের বেশি কথা বলার সময় পাই না, 2.5 ঘন্টা সুযোগ পাচ্ছে। অবশ্য বাইরে একজন বসে থাকে এসপিডির অফিসের গেটম্যান হিসাবে, উনি কিন্তু ছাড়তেই চান না। হয়তো তার সঙ্গেই আলোচনা হয়েছে বা হয়, আমি যদিও দেখিনি, যার জন্য এই সমস্যাগুলো হয়। 6 তারিখ আন্দোলন, নভেম্বর না কি মাসে বলছিল, সেদিন লক্ষ্মী পূজা, সেদিন কি করে আন্দোলনটা হবে আমার তো মাথায় আসে না। আসলে এত বেশি আতঙ্কে আছে, ঐক্যমঞ্চের আতঙ্কে, এরা কোন পথে আন্দোলন করবে আর কোনটা নিয়ে আলোচনা করবে সেটা এরা ভুলে যায়। যখনই দেখে এসপিডির সঙ্গে বেরিয়ে বিবৃতি দিচ্ছে, তখনই এদের প্রথম বক্তব্য হচ্ছে, প্রথম বলার বিষয় হচ্ছে ঐক্যমঞ্চের যে কর্মসূচি সেটার সমালোচনা করা। হজম করতে হয় অনেক কিছু, বুঝি সবই। এসপিডি কাকে কোন চোখে দেখে আমাদের থেকে ভালো আর কেউ জানে না। মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় যখন ছিলেন, কাকে কোন চোখে দেখতেন তার সাক্ষী আমি একজন।
তো যাই হোক, 2.5 ঘন্টা আলোচনা করছে। আন্দোলন খুশি, এসপিডি খুশি আন্দোলনে, এবং আলোচনাও সদর্থক হচ্ছে, কিন্তু ফাইলটা বেরোচ্ছে না। মজার বিষয় হচ্ছে এটাই, সব কিছু ঠিকঠাক আছে, চুপ করে থাকতে বললেন থাকলাম, আন্দোলন করতে না করলেন করলাম না। অন্যদিকে আবার একটা বিষয়, এটাও খুব মজার, ডোন্ট মাইন্ড, সমালোচনা করছি না, কিন্তু কিছু কথা না বললেই নয়। বাচ্চা নড়াচড়া করছে, আলট্রাসোনোগ্রাফিতেও পাওয়া যাচ্ছে, কিন্তু প্রসব হচ্ছে না। কি কাণ্ড বলুন তো। ঢপবাজির একটা সীমা থাকে, সেই চূড়ান্ত সীমা আমরা পেরিয়ে যেতে চলেছি এই সমস্ত নেতাদের কাণ্ড কারখানা দেখতে দেখতে। আর আমরাও বেশ শাঁখ বাজিয়ে বরণ করে নেওয়ার মতো নিচ্ছি, এততেও আমাদের শিক্ষা হয় না। বলেছিলাম গ্রুপ সিডিদের বিরুদ্ধে কেস করতে যাবেন না, ওটাই আমাদের খুব একটা লাভ হবে না। গিয়েছে তো ঘেটে, সেই গ্রুপ সিডিদের সঙ্গে আবার আন্দোলনে নামছেন। বলেছিলাম ইপিএফ মামলাটায় হারবেন, ইপিএফ মামলাটায় জিততে পারবেন না, হলো তো। সুপ্রিম কোর্ট থেকে ফেরত আসলেন, এখনো পর্যন্ত চালু করতে পারলেন না। রিটায়ারমেন্ট হয়ে যাবে, যদিও ওদের এখন অনেক বয়স বাকি আছে। আমাদের জাহাঙ্গীর দা রিটায়ার হয়ে যায়, গোপাল দেবনাথ দা রিটায়ার হয়ে যায়, আমরা অনেকেই আছি যারা বয়স পেরিয়ে গেলেও রিটায়ার হই না। তো যাই হোক, সবাই সুস্থভাবে বেঁচে থাকুক, আনন্দের সঙ্গে চাকরিটা করুক। ওই এ করেছি, হ্যান করেছি, ত্যান করেছি, ওই ফিরিস্তি না বলে যদি পার্শ্ব শিক্ষকদের সঠিক ইনফরমেশনটা দেন, তাহলে আমার মনে হয় ভালো হয়। অনেককে দেখেছিলাম, আমরা যে কর্মসূচি নিয়েছি, আমরা যে কর্মসূচি নিই সেটাই খারাপ হয় নেতাদের কাছে, সাধারণ পার্শ্ব শিক্ষকদের কাছে সেগুলো অনেকটাই ঠিক হয়, কিন্তু নেতাদের কাছে কিন্তু ঠিক হবে না। তার কারণ কি জানেন? ওই যে ঐক্যমঞ্চ বলেছে, এটা অন্য কেউ বললে ঠিক আছে, ঐক্যমঞ্চ বলেছে মানেই সেটার বিরোধিতা করতে হবে। যখন বালিয়াডাঙ্গা স্কুলের বিরুদ্ধে আমরা নেমেছিলাম, সেই বালিয়াডাঙ্গা স্কুলের হেডমিস্ট্রেসকে কিভাবে বিভ্রান্ত করেছে মিথ্যা তথ্য দিয়ে, শুধুমাত্র ঐক্যমঞ্চ ওটাকে ট্যাকল করছিল বলে কিন্তু এই বিরোধিতাটা করা হয়েছিল পিছন থেকে, ব্যাকডোর থেকে। বহু বিবৃতিতে দেখতে পাবেন যে ওই কর্মসূচিটার কিভাবে, এই কর্মসূচিটা যেটা চলছে সেটা কিভাবে বিরোধিতা করা হয়েছে। একজন নেতা তো আমাকে ফোন করে এমন কথা বলল, আমি সেই টাইমে ঘামছিলাম, যে অমুক দাদা বলেছেন মানে কিন্তু ব্যাপারটা অন্যরকম। হ্যাঁ, 1.5 ঘন্টা লাইভ করা হয়েছে, এটা এই কর্মসূচির বিরোধিতা করার জন্য, কিন্তু সরকার বেতন দেয় না, সরকার আমাদের মাইনা বৃদ্ধি করছে না, এই বিষয় নিয়ে কথা নেই। ঐক্যমঞ্চ কি করছে তার বিরোধিতা করার জন্য ঘন্টার পর ঘন্টা একাধিক নেতার লাইভ, একাধিক নেতা। যদি ওই সমস্ত লাইভ ফাইভ আমরা শুনতেও যাই না, দেখতেও যাই না, কি বকবক করে, শোনারও তো সময় কোথায়? 1.5 ঘন্টা সময় আছে নাকি মানুষের হাতে? কাজ না করলে পরে পেট ভরে না, টোটো চালিয়ে খায় প্যারা টিচাররা, তারা ওই নেতাদের বকবকানি শুনতে যাবে। 80,000 না 79,000 না 89,000-এর পরিবার, 200 জন জমে না, 300 জন জমে না, নেতৃত্ব দেয় তারা। আশ্চর্য ব্যাপার সব। যাই হোক, কন্ট্রোল আর থাকে না, মাঝে মধ্যে অনেক চেপে আছি, অনেক বলার থাকে, বলি না আর, কারণ বলতে চাইও না। কি বলবো, আপনারাই বলবেন কাদা ছুড়াছুড়ি করছে, আপনাদের নিষেধ করলে তো আপনারা শুনবেন না। একটা অংশ, সবাই নয়। বৃহত্তর পরিবার হয়েছে, খুব ভালো কথা। বলুন তো, এসআই অফিসে যে সমস্ত সর্বশিক্ষার স্টাফেরা রয়েছেন, ডিপিও অফিসে যে সমস্ত সর্বশিক্ষার স্টাফেরা রয়েছেন, কজন কর্মচারী পার্শ্ব শিক্ষকদের ভালো চাই বলুন তো? যখন আমাদের ওই চাইল্ড রেজিস্টারের কাজ ছিল, শিক্ষা বন্ধুরা কিভাবে আমাদের পিষে মেরেছে একবার ভেবে দেখবেন তো। সবাই নয়, বহু বন্ধু আছে আমাদের ভালো চান। বালিয়াডাঙ্গা স্কুলে যখন ওখানকার দিদিমণিরা লড়াইটায় ঝাঁপিয়ে পড়েছিল, সবচাইতে বড় যে হুমকিটা দিয়েছিলেন তিনি কিন্তু একজন সর্বশিক্ষার স্টাফ, নামটাও জানি, বলছি না। তাকেও আমরা বলেছিলাম
সে কত দূর দৌড়াতে পারে আমরাও না দেখে ছাড়ছি না। আর এই যে কর্মসূচিটা পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ নিয়েছে, যে জিও অনুযায়ী আমরা কাজ করব, তার বাইরের কোনো কাজ আমরা করব না। এই কর্মসূচির গুরুত্ব হেডমাস্টার মশাই বুঝে গেলেন, আপনার স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচাররা বুঝে গেলেন যে পার্শ্ব শিক্ষকরা যদি এটা করে তাহলে স্কুলগুলো কিভাবে চাপে পড়বে। আমার প্যারা টিচার বন্ধুরা সামান্য স্বার্থের জন্য সেটা বুঝলেন না অথবা বুঝতে চাইলেন না। কি না ওই এক পিরিয়ড আগে ছুটি দেয়, একাদিন না গেলেও চলে। এই যে সামান্য স্বার্থ, ক্ষুদ্র স্বার্থ, সেই ক্ষুদ্র স্বার্থটাকে আমরা বিসর্জন দিতে পারলাম না। যদি আমরা পারতাম, একযোগে যদি আমরা এটা করতে পারতাম, 1 ঘন্টার মধ্যে এ রাজ্যের শিক্ষার মেরুদণ্ডটাকে আমরা ভেঙে তছনছ করে দিতে পারতাম। ফেসবুকে আপনারা অনেকেই থাকেন, সোশ্যাল মিডিয়ায় অনেকেই থাকেন। আমাদের এই গ্রুপের মেম্বার সংখ্যা 26,000 এই মুহূর্তে, তার মধ্যে সলিড 22,000 প্যারা টিচার আছে। আমরা যখন বললাম মুখ্যমন্ত্রীর কাছে আপনারা আবেদন করুন, প্রত্যেকে যদি একটা করে কমেন্ট করতেন তাও 22,000 হতো। মেনে নিলাম কিছু বিরোধী তো সব জায়গায় থাকে, কারণ ভালো কাজ সবার পছন্দ হয় না। 10,000 লোকও যদি করতেন তাও 10,000 কমেন্ট হতো, যেটাকে আমরা টার্গেট করেছিলাম। 5,500 6,000 টপকাতে পারলাম না। গালাগালি দিতে বলুন, আপনারা এক্সপার্ট। ভগীরথ ঘোষের বিরুদ্ধে বলতে বলুন, আপনারা এক্সপার্ট, পাতার পর পাতা লিখে যাবেন। ঐক্যমঞ্চের বিরুদ্ধে লিখতে বলুন, আপনারা পাতার পর পাতা লিখে যেতে পারবেন। কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যখন বলতে বললাম, ওই 5-6 হাজারের বেশি জুটল না। অত্যন্ত দুঃখের। আপনারা অনেকে পরামর্শ দিয়েছেন যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার বিষয়ে। আপ্রাণ চেষ্টা করেছি, এখনো চেষ্টা করছি, আগামী দিনেও করব। কিন্তু পরিস্থিতি এমন একটা জায়গায় উনি আমাদের সঙ্গে দেখা করবেন না। কি করবেন বলুন? আমরা প্রায় প্রতি সপ্তাহে সানডে, রবিবারে, হ্যাঁ ছুটির দিন, আমার গুরুদেব আবার বলেন যে ছুটির দিনে আবার এসব কী হয়। উনিও গিয়েছিলেন ছুটির দিনে মুখ্যমন্ত্রীর বাড়িতে ওসির সঙ্গে দেখা করার জন্য। ভুলে গেছেন হয়তো, উনি ঢুকতে পারেননি বলে সে বিশাল গুসা বাইরে এসে। তো যাই হোক, সে সমস্ত কথা না বলাই ভালো। তো আমরা প্রায় রবিবারের দিন যাই, সবটা আমরা বাইরে জানাই না, প্রকাশ করি না, কারণ আপনারাই বলবেন যে ক্রেডিট নেওয়ার জন্য দৌড়াচ্ছে, কেউ বলবে ফাইলটা আটকানোর জন্য দৌড়াচ্ছে। ওসবের মধ্যে আমরা যেতে চাই না। আমরা চাই পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধিটা হোক, সে যে কেউ করে আনুক, সদর্থক আলোচনা করেই হোক আর সিজার করেই হোক, আমাদের ওতে কিছু যায় আসে না। আমরা বেতন বৃদ্ধিটা চাই। ক্রেডিট একটা জায়গাতে চাই, সেটা হচ্ছে স্যালারি অ্যাকাউন্টের ক্রেডিটটা চাই, যেটা খেয়ে আমার আপনার সন্তানরা বেঁচে থাকে। এর বাইরে কিছু না। কলকাতায় আন্দোলন, কলকাতায় একটা আন্দোলন করতে গেলে বাড়ি বসে ফেসবুকে ডাকলেই লোকজন আসবে না। ওই যে 200 জন করে জমা হয়, ওরকম হবে, কিচ্ছু কাজ হবে না। নেতারা বলবে সদর্থক আন্দোলন, এসপিডি খুশি হয়েছেন বলবে, কাজের কাজ কিছু হবে না। কলকাতায় একটা আন্দোলন করতে গেলে গোটা পশ্চিমবঙ্গে আবারও প্রত্যেকটা জেলায় জেলায় ছুটতে হবে নেতাদের, সম্ভব হলে ব্লকে ব্লকে ছুটতে হবে, আবারও নতুন করে সংগঠিত করতে হবে। তবে যদি কলকাতার আন্দোলনকে সফল করা যায় তো হবে, নইলে হবে না। কারণ পার্শ্ব শিক্ষকরা এই মুহূর্তে আন্দোলন বিমুখ হয়ে পড়েছে। আন্দোলন করে কি হবে, এই জিজ্ঞাসা চিহ্নটা এখন সবচাইতে বড় হয়ে গেছে। আন্দোলন ছাড়া হবে না, তার থেকে আমি জানি আন্দোলন ছাড়া কিচ্ছু হবে না, কিন্তু গোটা পশ্চিমবঙ্গ ঘুরে আবারও সংগঠিত করা, সেই সময় আর সেই সুযোগ আর সেই বয়স কোনোটাই আর পারমিট করে না, পকেটও পারমিট করে না। তবুও চেষ্টা করব আর একবার অন্ততপক্ষে রুখে দাঁড়ানোর। আমার অনেক সাথীরা বলেন যে স্কুল বয়কট। দেখুন, স্কুল বয়কট আমরা করেছি 5 দিন বোধহয় টানা করেছিলাম, মানে 2টো ফেজে। তার ভিত্তিতে সরকার কিভাবে নড়ে চড়ে বসেছিল সেটা আপনারা জানেন, মিডিয়া মারফত আপনারা সবাই জানেন। আমি যেটা বলবো তার থেকে আপনারা আরও বেশি জানেন। কমিটি গঠন হয়েছে, পার্শ্ব শিক্ষকদের নিয়ে আলোচনা চলছে,
ফাইল তৈরি হয়েছে, সবটা আপনারা জানেন। আমরা কিন্তু ওই ফাইলটার উপর কড়া নজর রেখেছি, কড়া দৃষ্টি রেখেছি। আছে কিনা জানি না, এখনো পর্যন্ত নিজের চোখে দেখিনি সারা বছর এরকম ফাইল থাকে। তো যদি থাকে আর নাও থাকে, আমরা কিন্তু সেটার উপরে কড়া দৃষ্টি রেখেছি। প্রয়োজন হলে নিশ্চয় স্কুল বয়কট হবে, কিন্তু সেটা এখনই করতে চাইছি না। তার কারণ ভবিষ্যতে বড় লড়াইয়ে নামতে হতে পারে, বড় দীর্ঘস্থায়ী আন্দোলনে যেতে হতে পারে। তখন কিন্তু এই সিএল এবং ছুটির অভাবে আমরা কিন্তু জমায়েত ধাক্কা খাবে। ঠিক সে কারণেই এখনই স্কুল বয়কটে যাচ্ছি না। স্কুল বয়কটের থেকে অনেক ভালো, অনেক বেটার কর্মসূচি কিন্তু আমরা গ্রহণ করেছি। স্কুল বয়কট করলে আপনার যে ছুটি, সে ছুটি কাটা যাবে, অথবা আপনাকে উইদাউট পে করবে, আপনার মাইনা কাটা যাবে। যদি কোনো প্যারা টিচারের 3 দিন মাইনা কাটা যায়, তার কিন্তু সেই মাসটা সংসার চালাতে গিয়ে দম বেরিয়ে যাবে। অতএব সেগুলোও আমাদেরকে ভাবতে হচ্ছে। তার থেকে বাড়ি বসে সোশ্যাল মিডিয়ায় লিখুন, মুখ্যমন্ত্রীর পেজে লিখুন, এটা র্যান্ডাম চালান। আমরা বলছি বলে আপনারা সেই দিন করবেন, বাকি দিন করবেন না তা নয়। মুখ্যমন্ত্রীর পোস্ট পেলেই আপনারা লিখুন, যাতে তার দৃষ্টিটা পড়ে, তার নজরটা পড়ে। মুখ্যমন্ত্রী এর আগে একটা সভায় বলেছেন যে তিনি সবটা নজর রাখেন সোশ্যাল মিডিয়ায়। ফলে সোশ্যাল মিডিয়ায় আমাদের একমাত্র পথ, যাকে আমরা সরাসরি সবাই মিলে আমরা তার দৃষ্টি আকর্ষণের জন্য পদক্ষেপ নিতে পারি। এর চাইতে সহজ রাস্তা আর নেই। তার বাড়িতে গিয়েছি, তাকে চিঠি দিয়েছি, তাকে বিভিন্নভাবে আবেদন করেছি, আমরা আপনার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। তিনি যদি সময় না দেন, তিনি যদি না ডাকেন, তাহলে আপনারা কি করে তার সঙ্গে সাক্ষাৎ করবেন? সোশ্যাল মিডিয়ায় লিখুন, যদি কিছু থাকে সেটা নিশ্চয় বেরিয়ে আসবে। এবং আপনারাই পারেন সেটাকে বের করে নিয়ে আসতে, কোনো নেতার দ্বারাই সম্ভব নয়। আমরা যদি সবাই ঝাঁপিয়ে পড়ি এই কর্মসূচিতে, এই দুটো কর্মসূচি আমরা আপনাদেরকে দিয়েছি। একটা হচ্ছে মুখ্যমন্ত্রীর পেজে লেখা, সারা বছর লিখবেন, প্রতিদিন লিখবেন একবার করে। হ্যাঁ, একবার গালাগালি দিয়ে যাবেন, আমাদেরকে দিয়েও লিখবেন। আর হচ্ছে স্কুলে গিয়ে রুখে দাঁড়ান। যতক্ষণ পর্যন্ত লড়াইটাকে গ্রাসরুট লেভেলে না নিয়ে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত আপনারা যারা বলছেন কলকাতায় বৃহত্তর আন্দোলন সম্ভব হবে না। স্কুলগুলো থেকে সংগঠিত হন। কোনো সমস্যা হলে আমরা আছি। যেমনভাবে বালিয়াডাঙ্গার সঙ্গে ছিলাম, যেমনভাবে ধুবুলিয়ার সঙ্গে ছিলাম, যেমনভাবে আমরা দত্তফুলিয়ার সঙ্গে ছিলাম, যেমনভাবে আমরা কোচবিহারের সঙ্গে ছিলাম, প্রত্যেকটা স্কুলের সঙ্গে আমরা আছি, প্রত্যেক পার্শ্ব শিক্ষিকার সঙ্গে আছি। জলপাইগুড়ি জেলায় একজন দিদিমণির সঙ্গে আরেকটা ইনসিডেন্ট ঘটেছে। এখনই সবটা বলছি না বিষয়ে, আমরা তার পাশে রয়েছি এবং সে লড়াইটাও একটা বৃহত্তর জায়গায় আমরা নিয়ে যেতে চাইছি। ছাড়ব না, কোনো ছাড়ার পাত্র আমরা নই। যারা লড়বে তাদের সঙ্গে পুরোপুরি আছি, আগামী দিনেও থাকব। আর যারা চটি চাটছেন তাদের সঙ্গে এক বিন্দু নেই। ইন্ডোরের গল্প শুনতে পাবেন খুব তাড়াতাড়ি, হয়তো একটা ভাঁওতা চলবে। আগে বেতন বৃদ্ধি হোক, ইন্ডোর আমরা ভরাবো, সবাই ভরাবো, সবাই যাবো একসাথে। তার আগে কোনো ভাঁওতাবাজিতে কান দেবেন না, কোনো গুজবে কান দেবেন না। যেটুকু বলবো খুব সংক্ষেপে বলবো, সেটুকু শুনবেন। এটা অনুরোধ, এটা রিকোয়েস্ট। দেখবেন আগামী দিনে নিশ্চয় ভালো হবে। পার্শ্ব শিক্ষক ঐক্যমঞ্চ আজ পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছে, একটা সিদ্ধান্ত কিন্তু বিফলে যায়নি। মনে আছে 19 সালে যখন স্কুল বয়কট আমরা তুলে নিয়েছিলাম, বিরাট বড় বিদ্রোহ হয়েছিল এবং মধুমিতাদি পুরো দায় আমার উপরে চাপিয়ে দিয়েছিলেন। ভাবুন তো সেই সময়টার কথা মনে আছে কিনা আপনাদের? তারপরেই কিন্তু পার্থ চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে বৈঠকে বসার ডেট দিয়েছিলেন, আমরা আলোচনায় বসেছিলাম। হ্যাঁ, তিনি পে স্কেলের ফাইল পাঠিয়েছিলেন, অমিত মিত্র সেটাকে রিজেক্ট করেছেন। আর এই ফাইল আজকে 6 মাস ধরে রয়েছে, না 4 মাস ধরে রয়েছে, সেটা রিজেক্ট হতে কতক্ষণ লাগবে? দেখুন, একজন লিডার, তিনি বিশ্বজিৎ সাহু যেটা বলছেন, আমাদের জন্য একটু হলেও তিনি চেষ্টা করেছেন, হয়তো সফল হননি। তা বলে তার উগ্র সমালোচনা করার জন্য আমি প্রস্তুত নই। নেতারা সবাই আমাদের বিরুদ্ধে বলে, আমাদের হাড় মাস অনেকটাই শক্ত হয়ে গেছে, আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, কিন্তু মাঝে মধ্যে বেরিয়ে পড়ে কিছু কথা, তাই বলতে হয়। মিথ্যা কথা শুনতে শুনতে না আমি বুঝি এগুলো, কে মিথ্যা কথা বলছে, কে সত্যি কথা বলছে। আমি যখন গুজব বলেছিলাম, আপনারা কি হারে সেটার বিরোধিতা করেছিলেন, একটু দেখে নেবেন, পোস্টটা এখনো আছে।
যাই হোক বন্ধুরা, অনেক রাত হয়েছে। আমি আপনাদের সকলকেই সংগ্রামে অভিনন্দন জানাবো এবং আগামীতে যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে সেই কর্মসূচিটাকে সফল করুন। বেতন আপনি বেড়ে যাবে। আপনার স্কুলের হেডমাস্টারমশাই গিয়ে আপনার বেতন বাড়িয়ে আনবে, আপনার এসআই গিয়ে বেতন বাড়িয়ে আনবে, আপনার ডিপিওরা গিয়ে বেতন বাড়িয়ে আনবে, কারণ স্কুল চালাতে পারবে না, পারবে না, পারবে না। স্কুল চালাতে পারে না। একটুখানি ক্যালকুলেশন করে দেখবেন, বিশেষ করে হাই স্কুলগুলোতে কতজন প্যারা টিচার আছে, কতজন অ্যাসিস্ট্যান্ট টিচার আছে। প্যারা টিচাররা কতগুলো ক্লাস নেয় মোট, সেই ক্লাসটা যদি অ্যাসিস্ট্যান্ট টিচারদের ঘাড়ে চাপে, এক একজন অ্যাসিস্ট্যান্ট টিচারের কটা করে ক্লাস বাড়ে, তাতে স্কুলটা কয় পিরিয়ড অবধি চলবে, এই হিসাবটা একটুখানি করবেন, করে তারপরে এই কর্মসূচিতে যোগদান করবেন। আপনাদের ভালো হবে। আগেও যেমনভাবে পাশে ছিলাম, আজকে 3টি জেলার ভাতা যে আটকে ছিল সেটাকে আমরা ছাড়াতে পেরেছি। ওখানকার যে নেতৃত্বরা রয়েছেন তারা সকলে মিলিতভাবে এই কাজটা করেছেন, তাদেরকে ধন্যবাদ, তাদেরকে কুর্নিশ জানাই। 11-12-এর ডিউটি নিয়ে যে সমস্ত জায়গাগুলোয় সমস্যা হয়েছে তাদের সঙ্গে আমাদের প্রতিনিয়ত যোগাযোগ রয়েছে, আমরা তাদের পাশে সম্পূর্ণভাবে রয়েছি। যদি সেখানে যেতে হয় আমাদের নেতৃত্বরা সেখানে পৌঁছবেন, কোনো চিন্তা নেই। বিএলও ডিউটি যদি অনিচ্ছা থাকে করবেন না, যা হবে দেখা যাবে, যা হবে দেখা যাবে, দেখে নেব। চাকরি যাবে, চাকরি খাবে। বিডিও অফিসের স্টাফেরা ভয় দেখাচ্ছেন, চাকরিটা কারো বাপের দেওয়া নয়, নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছেন, মেরুদণ্ডটা সোজা করুন। আপনারা কেউ 26,000-এর মতো মাটি দিয়ে আসেননি, এটা মাথায় রাখবেন। সেই যোগ্যতার প্রমাণ দেওয়ার সময় কিন্তু এসেছে। 1 পয়সা মাইনা পারবে না যদি আপনারা কর্মসূচিতে যোগদান না করেন। যারা ভাবছেন ডিসেম্বরের পরে করব, আরও বেশি বোকামি করছেন, কারণ আমাদের হাতে সময় ওই ডিসেম্বর পর্যন্ত। যদি কিছু হয় ডিসেম্বরের মধ্যে হবে, নইলে কিন্তু আর হবে না। আর এই ভোটের আগে যদি না হয়, ধরে রাখুন আরও 4-5 বছর পার্শ্ব শিক্ষকদের জীবন আরও তলানিতে চলে যাবে। তাই যাই হোক, আমরা ভুল ত্রুটি অনেক কিছুই করেছি, ভুল থেকে আমাদের শিক্ষা নিতে হয়। অনেকেই বলছেন 21 বছর পরে এরকম কেন কর্মসূচি, কারণ 21টা বছর ধরে ঠিকঠাক বেতন বাড়েনি। আমরা যে আশা করেছিলাম, এসপিডি যে কথা আমাদের বড় বড় নেতাদের দিয়েছিলেন, সে কথা তিনি রাখতে পারেননি। আজকে তিনি আস্তে আস্তে হাত তুলতে শুরু করেছেন, নেতারাও ঠিক সে একই রকমভাবে হাত তুলতে শুরু করেছেন, হাত গোটাতে শুরু করেছেন। আমি বলেছিলাম আন্দোলনই একমাত্র পথ, অয়েলিং করে কিছু হবে না। আজকে সেটা প্রমাণিত হতে চলেছে এবং ওই নেতারাই একদিন প্রমাণ করবেন যে আন্দোলন ছাড়া কিছু হবে না, অয়েলিং করে কিছু হয় না, এটা দিয়ে কিছু পাওয়া যায় না। এতদিন পর্যন্ত প্যারা টিচাররা পায়নি, আজকে কেন পাবে? যাই হোক, যদি মনে হয় যে অত্যন্ত সায়েন্টিফিক একটা কর্মসূচি আমরা গ্রহণ করেছি, এফেক্টেবল কর্মসূচি আমরা ঘোষণা করেছি, তাহলে সেই কর্মসূচিতে আপনারা যোগদান করবেন। যা কিছু সমস্যা হবে তার জন্য সদা সর্বদা আপনাদের পাশে ছিলাম, আছি, আগামী দিন থাকবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।